নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজানুল হক রাজা এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। স্বাগত আপনাদের দুজনকে। ভারতের নির্বাচন ফলাফল ঘোষণা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে হয়তো পুরোপুরি ফলাফল পেয়ে যাওয়া যাবে, কিন্তু যতদূর প্রেডিকশন তাতে কংগ্রেস এনডিএ জোট মোটামুটি 50টার মতো আসন এবার কম পাচ্ছে। সেটি আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই। এখন পর্যন্ত যা যে ট্রেন্ড দেখা যাচ্ছে যে পর্যন্ত ফলাফল পাওয়া গেছে তাতে বিজেপির জন্য একটা শক, একটা বড় ধরনের একটা শক। এই গত কয়েকদিন ধরে যে হাইপ তোলা হয়েছিল যে এক্সিট পোলের নামে, এক্সিট পোল যে সবসময় সত্যিকার চিত্রটা প্রতিফলন ঘটায় না, সেটাই প্রমাণ হলো। আবার তারা তো 400 এবার পার হয়ে যাবে এরকম আশা করেছিল। এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে যে তাতে এককভাবে মেজরিটি হয়তো বিজেপি পাচ্ছে। নিশ্চয়ই একক মেজরিটি তাদের আছে এবং তাদের যে শরিকরা সহ যে রিকোয়ার্ড যে আপনার সরকার গঠনের যে নাম্বার, সেটা হয়তো তারা পাবে 273। সেটা পেরিয়েও যাবে, নিশ্চয়ই পেরিয়ে যাবে। কিন্তু অন্যদিকে যে ইন্ডিয়া জোট এবার আশাতীত ভালো ফলাফল করেছে। বিশেষ করে কংগ্রেস তাদের যে কামব্যাক, তাদের যে রিটার্ন ভারতীয় ভোটের মানচিত্রে, সেটি কিন্তু সবাইকে নাড়া দিয়েছে, নতুন ভাবে নাড়া দিয়েছে। বিজেপির ক্ষেত্রে বলা যাচ্ছে যে বিজেপির যে ঘাঁটিগুলো আছে বিশেষ করে সেসব জায়গাতেই কিন্তু বিজেপি বেশ বড় ধরনের ধাক্কা খেয়েছে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, সেখানে পশ্চিমবঙ্গ অবশ্যই, এমনকি আপনার যে অযোধ্যা, যেখানে তারা সম্প্রতি রাম মন্দির নির্মাণ করেছে, সেখানেও কিন্তু বিজেপি এগিয়ে নেই। সেখানে সমাজবাদী পার্টি সম্ভবত, সেখানে ফৈজাবাদ এলাকা, সেখানে সেই আসনে সমাজবাদী পার্টির প্রার্থী এগিয়ে আছে। তো সব মিলিয়ে যা দেখা যাচ্ছে যে যে ম্যাজিক নাম্বার সেটা হয়তো পেরিয়ে যাবে এনডিএ জোট হিসাবে। কিন্তু এখানে ভোটের আগে নানা ধরনের অঙ্ক, নানা ধরনের বিশ্লেষণ কিন্তু করা হয়, কিছু উইশফুল থিঙ্কিংও আছে। যেমন বিজেপি সরকার গঠন করতে পারবেই এমন নিশ্চয়তা কিন্তু দেওয়া যায় না। যদি আপনি অঙ্ক কষতে যান, সেখানে কিছু কিছু বিশ্লেষক যারা হয়তো জিনিসটাকে ভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার বা চেষ্টা করছেন অঙ্কটা মেলানোর জন্য। যেমন আমি আপনাকে বলি যে এই মুহূর্তে তাদের যে পার্টনার বিজেপি জোটের, মানে এনডিএ জোটের, সেখানে কিন্তু দুজন খুব ইম্পর্টেন্ট ফিগার আছেন। তাদের মধ্যে একজন হচ্ছে নীতিশ কুমার, একজন হচ্ছেন সম্ভবত চন্দ্রবাবু নাইডু, এবং তারা মিলে কিন্তু তাদেরও প্রায় 30টা আসন। সুতরাং বিজেপি যদি ধরেন 240টা বা 250টা পায়, সেক্ষেত্রে তাদের ফিগারটা কিন্তু যুক্ত হলে পরে তারা সরকার গঠনের জন্য তারা এগিয়ে আসতে পারবে। এখন এখানে যদি নীতিশ কুমার অথবা চন্দ্রবাবু নাইডু যদি একটু ঘুরে যান, সেখানে ভারতীয় রাজনীতিতে সেই আলোচনাটা, সেই জল্পনাটা চলছে। কারণ আপনার ইন্ডিয়া জোটের যে নেতা, একজন এনসিপি নেতা, তিনি হচ্ছেন যে শারদ পাওয়ার সাহেব। তিনি কিন্তু অলরেডি মাঠে দৌড়ঝাঁপ শুরু করেছেন। কংগ্রেসের নেতা বেণুগোপাল, তিনি মাঠে দৌড়ঝাঁপ শুরু করেছেন। তারা বলছেন যে যদি আপনাদের যে ভিন্ন পক্ষের, ভিন্ন শিবিরের, তারা যদি ইন্ডিয়া জোটে যদি যুক্ত হয় সরকার গঠনের জন্য, তাহলে রাহুল গান্ধী তো প্রধানমন্ত্রী হতে চান না, সেটা উনি বলে দিয়েছেন। সেক্ষেত্রে আপনার চন্দ্রবাবু নাইডু হতে পারেন প্রধানমন্ত্রী, নীতিশ কুমারকে উপপ্রধানমন্ত্রী ইত্যাদি। এই ধরনের অঙ্ক মিলিয়ে একটা বিকল্প সরকার গঠন করার উদ্যোগও কিন্তু এখন দিল্লিতে কিন্তু দেখা যাচ্ছে। আসলে সবকিছু মিলিয়ে খুবই কিন্তু ভারতের যে মানে ভোটের ফলাফলের যে মানচিত্রটি, সেটি কিন্তু খুবই উৎসাহব্যঞ্জক, এবং মানে উৎসাহব্যঞ্জক বলতে খুবই কৌতূহল জাগিয়েছে সব জায়গার মধ্যে। দেখা যাক চূড়ান্ত ভাবে। তবে ধরে নেওয়া হচ্ছে যে হয়তো মোদী সাহেব সরকার গঠন করতে পারবেন, কিন্তু সেই সরকারটি কতটা শক্তিশালী হয় বা কতটা প্রত্যাশিত হয়, যেরকম হাইপ তারা তুলেছে ভারত জুড়ে, সেই হাইপ তো এখন দেখা যাচ্ছে যে আসলে সেগুলো শুধুমাত্র প্রচারণা বা
প্রোপাগান্ডার মধ্যে ছিল, প্রোপাগান্ডার মধ্যে চলে আসছে। ফলাফলের জি চিত্রে সেটা রিফ্লেক্টেড হয়নি। রেজানুল রাজা, আমি এটার সঙ্গে যুক্ত করে মানে পশ্চিমবঙ্গটার দিকে আপনার খেয়াল রাখতে চাই। পশ্চিমবঙ্গে গতবার যেটা হলো যে হুট করে 2 থেকে 18টা আসন পেয়ে গেল বিজেপি, এবার আবার 6টা আসন কমে গেল, 12টাতে নামলো। এবং একজন প্রার্থীর কথা বিশেষ করে উল্লেখ করতে চাই, মহুয়া মৈত্র বহিষ্কৃত এই সদ্য সাবেক সংসদ থেকে, এবং তাকে হারানোর জন্য তিনবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাবেশ করেছে ওই আসনে, সেখানেও মানে হালে পানি পাওয়া যায়নি। এই পশ্চিমবঙ্গটা জয়ের কিন্তু ব্যাপক চেষ্টা করা হচ্ছে গত 5 বছর ধরে, কিন্তু কাজে কাজ কিছু হয়নি। জি ধন্যবাদ। এটা একটা প্রেস্টিজ ইস্যু মনে করতো বিজেপি যে বাংলা যারা জয় করতে পারছেন। গতবারের রেজাল্ট তাদের জন্য খুবই উৎসাহ ব্যঞ্জক ছিল। এবারে আশা করা হচ্ছিল তার চেয়ে আরো ভালো ফলাফল হবে, তারা বলছিলেন এটা। কিন্তু আমরা দেখলাম যে না, আসলে যেরকম ভাবে শুধু বাংলা না, আসলে এবার তো তাদের স্লোগান ছিল বিজেপি জোটের যে 400 পার, একটা তারা স্লোগান দিচ্ছিল 400 পার ক্রস করবে তাদের টোটাল আসন। কিন্তু দেখা গেল যে বাস্তবে তারা গতবারের চাইতে খারাপ করছে। এবং এটাও কিন্তু এখনো জহির যেটা শেষের দিকে বলছিল যে আদৌ তারা সরকার গঠন করতে পারবে কিনা সেটাও কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। একটা ঝুলন্ত সংসদ হয় কিনা, ঝুলন্ত পার্লামেন্ট হয় কিনা, সেটাও দেখার জন্য আমাদের আরো কিছুক্ষণ মানে অপেক্ষা করতে হবে। মোদ্দা কথা, বিজেপি যে রকম ভাবে তারা আওয়াজ দিচ্ছিল, তাতে বড় একটা ধাক্কা খেয়েছে তারা এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে। এবং যার কথা আপনি বললেন যে মহুয়া, হ্যাঁ, নরেন্দ্র মোদী একাধিকবার সেখানে গিয়েছেন, তার পক্ষে জনসভায় বক্তব্য দিয়েছেন। তো সেটিতে ফিল করেছে। ইভেন যেটা জহিরও বললো যে অযোধ্যার রাম মন্দির করার পিছনে কিন্তু এই ইলেকশনটাকে টার্গেট সামনে রেখে করা, মানে কি একটা হিন্দুত্ববাদের পালে হাওয়া লাগানোর জন্য এই কাজটা করা হয়েছে ইলেকশনের আগে ইন্টেনশনালি। কিন্তু তাতেও কোনো কাজ হয় নাই। সেই অযোধ্যাতেও আপনার বিজেপি জোটের অবস্থা খুব একটা সুবিধার না। সার্বিকভাবে আমার কাছে মনে হয় যে এবার বিরোধী জোট প্রতিবারই আশা করে যে তারা ভালো করবে। রেজানুল প্লাজা কি আছেন? আমরা হয়তো সংযোগটা কোনো কারণে হারিয়ে ফেলেছি। আমরা আলোচনায় ছিলাম ভারতের নির্বাচন, সেই জায়গাটা নিয়ে আলোচনা আসলে শেষ করতে পারলাম না। মোটামুটি দুজনের কাছ থেকে যতটুকু জানা গেল যে এখনই বলা যাচ্ছে না বিজেপি বা নরেন্দ্র মোদী আসছে কিনা, কারণ যে পরিমাণ জি আমরা বোধহয় পেয়েছি আবার সংযোগটা। রেজানুল রাজা, না আমরা পাচ্ছি না। সেই জায়গাটা একটু কনক্লুশন দিয়ে শেষ করতে চাই, বিরতি যেতে চাই যে এখনও বলা যাচ্ছে না কারা ক্ষমতায় আসছে, তবে রাতের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। তবে সরকার গঠনের আগে অবশ্যই অনেক ধরনের ইকুয়েশন কাজ করতে পারে। কেউ যদি সমর্থন সরিয়ে নেয় তাহলে হয়তো পাল্লা ঘুরেও যেতে পারে, সেটি দেখার অপেক্ষা। এটা বিরতি নিয়ে ফিরছি। নিটোল টাটার নির্বিত সংবাদ সম্প্রসারণের একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটার নির্বিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজানুল হক রাজা এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। রেজানুল রাজা, আমরা কোনো কারণে হয়তো সংযোগটা হারিয়ে ফেলেছি। আপনার কথা শেষ করলে তাহলে আমি অন্য প্রসঙ্গে যাব। পাশাপাশি আমি একটু বলতে চাই, যেটি জহিরুল আলম বললেন এটি কিন্তু মানে ইকুয়েশনালি খুব মানে 290টা আসনে জিতছে তো এনডিএ, সেখানে 30টা যদি সরে যায় তাহলে কিন্তু এনডিএর জন্য এটা অবশ্যই অশনি সংকেত। হ্যাঁ, আমি ওইটা বলছিলাম, যেটা তখন শোনা যায় নাই। জহির যেটা বলছিল যে যারা সরে যাওয়ার কথা জহির বলেছে, তাদের কিন্তু এর আগেও এই ধরনের ঘটনা ঘটানোর ইতিহাস আছে। সুতরাং নট আনলাইকলি। এবং যেরকম ভাবে আমরা ধরে নিয়েছিলাম, আমরা সবাই আসলে ধরে নিয়েছিলাম যে বিজেপি জোট ইজিলি পাস করে যাবে এবারও, কিন্তু সেই ভরসাতেই তারাও তারাও খুবই আশাবাদী ছিল যে 400 পার স্লোগান দিয়েছিল। কিন্তু রেজাল্টটা আমার কাছে খুবই ইয়ে লাগছে, মানে কি বলে, আমি একটু অবাকই হয়েছি যে এরকম ফলাফল হবে, এটা কিন্তু আমরা কোনো ধারণা করিনি। তার মানেই দাঁড়াচ্ছে যে বিজেপি জোট যে পলিসি নিয়ে আগাচ্ছে গত কয়েক বছর ধরে, গত 2 টার্ম ধরে, তাদের সেই জনপ্রিয়তা ধস নেমেছে। বিশেষ করে আপনার ওখানে তো বিজেপি জোটের মধ্যে মেইন ফিগার তো নরেন্দ্র মোদী। তার জনপ্রিয়তার পারদের সঙ্গে তার জোটের বা তার দলের পারদ ওঠানামা করে। তো জোটের নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে
তিনি বিপুল ভোটে বিজয়ী হলেও তার আসনে, কিন্তু তার দল বা তার জোট যে জনপ্রিয়তা অনেক কমেছে, আহ, সেটি কিন্তু প্রমাণ করে এইবারের ভোট। তো আলটিমেটলি এটা ঝুলন্ত সংসদ পার্লামেন্ট হয় কিনা সেটাও কিন্তু মানে সেটাও কিন্তু বলা যায় না কিছু এখন। আর একটু অপেক্ষা করতে হবে আর কি আমাদের। অবশ্যই অবশ্যই জহিরুল আলম, এই জায়গাটা যে হিন্দুত্ববাদটা তাহলে মানে ভারতীয়রা খুব ভালোভাবে নিল বলে মনে হয় না, কারণ আপনি যেটা বললেন যে যেখানে রাম মন্দির সে জায়গাটাতেই হেরে গেছে বিজেপি জোটের প্রার্থী। পাশাপাশি মানে ভারতের যে পশ্চিমবঙ্গে একজন অনেক ডাকসাইটের নেতা কংগ্রেসের অধীর চৌধুরী, বিরোধী দলীয় নেতা, এই গত সংসদীয় বিরোধী দলীয় নেতা ছিল, তিনিও হেরে গেছেন। কিন্তু এই ইকুয়েশনগুলো আসলে মেলানো খুব কঠিন হচ্ছে। হ্যাঁ, আসলে কি আপনার ভারতের গণতন্ত্রের যে একটা বিউটি, দীর্ঘদিন ধরে সারা বিশ্বেই এটা নিয়ে কিন্তু একটা প্রশংসার জায়গায় কিন্তু ভারত ছিল। কিন্তু এই গণতন্ত্রের যে সংজ্ঞাটা, সেখানে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা, সেখানে মিডিয়া ফ্রিডমের ব্যাপার, সেখানে কালচারাল ডাইভার্সিটি, এবং আপনার যে রাজনীতির মধ্যে এই সৌন্দর্যগুলো কিন্তু ভারতীয় গণতন্ত্রকে অনেক বিউটিফাই করেছে। কিন্তু সাম্প্রতিক যে শাসন যে দেখেছি আমরা মোদী সরকারের, সেখানে কিন্তু এগুলো সবকিছুই স্যাক্রিফাইস হয়েছে, কম্প্রোমাইজ হয়েছে, এবং সাম্প্রদায়িক রাজনীতি অনেক বেশি কি বলে পৃষ্ঠপোষকতা পেয়েছে বিজেপির কাছ থেকে। এবং বিজেপি একটি তাদের যে হিন্দুত্ববাদী যে রাজনীতি এবং তাদের যে দর্শন, সেই দর্শনে আগামী দিনে যে তারা যে রোডম্যাপ দিয়েছে ভারত সম্পর্কে, সেই ভারতটি কিন্তু আসলে সর্বভারতীয় মানে সকল সাম্প্রদায়িক সম্প্রীতির ভারত নয়। সেটা কিন্তু একটা একক একটি মানে ধর্মীয় সত্তার প্রতি তাদের যে আনুগত্য এবং তাদের যে প্রাধিকার, সেটিকে তারা কিন্তু সবসময় ঊর্ধ্বে তুলে ধরেছে। এবং তার অংশ হিসেবেই তারা, আপনি বিজেপি যে রাম মন্দিরের কথা বলেছেন, তো এখন তো এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে অযোধ্যার মানুষ এই রাম মন্দির নির্মাণেই শুধু তারা সন্তুষ্ট হতে পারেনি। সুতরাং বিজেপির যে নীতি, সেটার প্রতি যে ভারতীয় মেজরিটি ভোটার, 64 কোটি ভোটারের মতো ভারতীয়রা ভোট দিয়েছে, সেখানে মেজরিটি ভোটার মানে একটা মেজরিটি না হলেও যে মানে একটা ইভেনলি শেয়ার্ড হয়ে গেছে, যেখানে তারা নিজেদেরকে একেবারে অপ্রতিদ্বন্দ্বী ভেবেছিল, সেই জায়গার মধ্যে কিন্তু একটা বড় ধরনের ফাটল ধরেছে। এবং সেটি মূল ধারায় ভারতীয় গণতন্ত্রের যে বিউটি এবং সকলের যে সাংস্কৃতিক যে ঐতিহ্য এবং সকল দল মত পথের যে মানুষের মধ্যে যে একটা সম্মিলন, চিন্তার যে একটা উদারতা, একটা উদার গণতান্ত্রিক চিন্তা চেতনার যে ভারতের কথা আমরা শুনেছি, আমরা দেখেছি, সেই জায়গাতে আবার পুনঃপ্রবর্তন বা মানে কি বলে ফিরে আসা, সেটির একটি কিন্তু এমনকি মোদী যদি এবার ক্ষমতায় প্রতিষ্ঠিত হন, আবার যদি সরকার গঠনও করেন, তবুও কিন্তু আমি কিন্তু একটা আশার আলো দেখতে পাচ্ছি যে এখানে তার জন্য একটা বিরাট লেসন। এবং শুধুমাত্র এ ধরনের একটা অন্ধ এক ধরনের সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে একটি দেশকে বন্দী করে রাখার ব্যাপারে ভারতীয় ভোটাররা আমার মনে হয় যে একটা বড় ধরনের রায় দিয়েছে। এটি নতুন দিনের একটা নতুন বার্তা বয়ে আনবে এবং আমাদের আঞ্চলিক সম্প্রীতির ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় যে এটি একটি বড় ধরনের একটা মানে ঘটনা হিসেবে আমি মনে করি যে এটাকে দেখা যেতে পারে। সে কারণে হয়তো ইন্ডিয়া টুডে অনলাইনে লাল ব্যানারে বড় করে হেডলাইন, ইন্ডিয়া আপসেটস এনডিএ পার্টি, বিশাল হেডলাইন করে তারা এরকম একটা ব্যানার হেডলাইন করে অনলাইনেই দিয়েছে। কালকে ছাপা কাগজে হয়তো আরও চমৎকার কিছু করবে। একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের সঙ্গে আবারও আলোচনায়। দর্শক, নিটোল টাটা নির্ভীত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নির্ভীত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন রেজানুল হক রাজা এবং জহিরুল আলম। দুজনকে আবারও স্বাগত। জহিরুল আলম, বেনজির আজিজ ব্যাপক আলোচনার বিষয়বস্তু এখন সরকার যেভাবে সরকারি দল বা সরকার তাদেরকে দায় নিচ্ছে না, মানে ব্যক্তির দায় সরকার বা দল বা কেউ নিবে না, কিন্তু এই দলের সরকারের অধীনেই তারা দুটি সর্বোচ্চ পদে ছিলেন এবং সেই সময়ে তারা দুর্নীতিটা করেছেন। তাহলে দল বা সরকার কি অন্ধ ছিল, দেখে নাই কিছু? আপনি এটাকে খুব সঠিকভাবেই আপনি করেছেন, প্রশ্নটি করেছেন। আমার কাছে মনে হয় যে 7ই জানুয়ারির নির্বাচন পূর্ব পরিস্থিতি আর 7ই জানুয়ারির নির্বাচন পরবর্তী পরিস্থিতির মধ্যে কিছু গুণগত তফাৎ অবশ্যই আছে। সরকার যে অবস্থায় নির্বাচিত হয়েছে, তার ভেতরে যে কমফোর্টেবিলিটি, যে হানিমুন, যে মেজাজ অথবা
যে ধরনের কি বলবো যে রাজনৈতিক আধিপত্য বা যে একতরফা নির্বাচনের যে সুবিধা, সেটি যত না সরকার এনজয় করছে তার চেয়ে আমার মনে হয় যে বেশি চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হচ্ছে নির্বাচন পরবর্তী। আপাত দৃষ্টিতে যদি মনে করি যে আমরা বিরোধী দল মাঠে অতটা সক্রিয় নয়, অতটা শক্তিশালী নয়, অতটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মতো সামর্থ্য তাদের নেই, আমার মনে হয় যে বিষয়টি সেইভাবে সেরকম নয়। নির্বাচনের আগেও আন্তর্জাতিক গোষ্ঠী নানাভাবে সক্রিয় ছিল সরকারের পক্ষে এবং বিপক্ষে, কিন্তু নির্বাচনটি হয়ে গেছে। কিন্তু নির্বাচনের পরে আমার মনে হয় যে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেখানে আপনার একজন আইজিপি দোদণ্ড প্রতাপশালী ক্ষমতাসীনদের সঙ্গে দারুণভাবে সম্পর্কিত এবং তাকে খুবই জোরালোভাবে সরকার যেখানে ডিফেন্ড করেছে স্যাংশন হওয়ার পরও তাকে তার ব্যাপারে যে কঠিন এবং কঠোর যে সিদ্ধান্তটি নিয়েছে, এতে খুব আপাতদৃষ্টি আমরা সরকারকে বাহবা দিব, সরকারকে তার তার সিদ্ধান্তের জন্য স্বাগত জানাবো, প্রশংসা করব। কিন্তু এমন কোনো পরিস্থিতি তৈরি হয়ে যায়নি যেখানে সরকার খুবই মানে কি বলবো যে উইলিংলি এমন একজন ব্লু আইড কর্মকর্তাকে, পুলিশের শীর্ষ কর্মকর্তাকে সাবেক, তার বিরুদ্ধে এ ধরনের অবস্থান গ্রহণ করবার জন্য সব প্রণোদিত হয়ে তারা এগিয়ে এসেছেন। আমি মনে করি যে এখানে একটা সার্টেন কমিটমেন্ট অথবা সার্টেন প্রেশার অথবা সার্টেন পলিটিক্যাল কি বলবো যে আপনার সিগনিফিকেন্স এটার সঙ্গে লুকায়িত আছে। যেটার সঙ্গে আপনি জেনারেল আজিজের কথা বললেন সেটিও কিন্তু সম্পর্কিত। জেনারেল আজিজের যে অপরাধগুলোর কথা বলা হচ্ছে, যে কারণে উনি যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ হয়েছেন বা নিষেধাজ্ঞার কবলে পড়েছেন, এই এই বিষয়গুলোর সঙ্গে কিন্তু জেনারেল আজিজও বলেছেন যে এগুলো দায় কিন্তু সরকার কোনোভাবেই এড়াতে পারে না। বিকজ যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সময়ে, সেই সিদ্ধান্তগুলো সেটা প্রকিউরমেন্টের কথা হোক কিংবা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোকে আন্ডারমাইন করা অথবা মানুষের ফেইথকে ইরোড করার ক্ষেত্রে হোক, অথবা ক্ষমতা প্রয়োগ করে নিজের পরিবারের সদস্যদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে, বিচার বিভাগীয় সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যে অভিযোগগুলো তার বিরুদ্ধে করা হচ্ছে, এগুলো কোনোটি উনি এককভাবে করতে পারতেন বা পেরেছেন বলে প্রতীয়মান হয় না। সেখানে অবশ্যই সেই রুলিং পার্টি বা রুলিং গভর্নমেন্টের একটা কি বলে যোগাযোগ অথবা একটা সুবিধা ছিল। সুতরাং একজন আইজিপি বলেন বা একজন সেনাপ্রধান বলেন, সেখানে তাদের যা কিছুই তাদের অপকর্ম বা তাদের যে অপরাধ সংগঠিত হয়েছে, সেই অপরাধ বা সংগঠনের দায় সরকার যদিও জোরালোভাবে বলছে, নিজেদেরকে ডিস্ট্যান্স করার চেষ্টা করছেন, কিন্তু এখানে রেসপন্সিবিলিটি ব্যাপার আছে, এমনকি সুপিরিয়র রেসপন্সিবিলিটি ব্যাপার আসে যে সবকিছু কিন্তু মাস্টারমাইন্ডকে চিন্তা করা হয়। আমরা অবশ্যই কিন্তু প্রথমে বলেছি যে সরকারের সদিচ্ছা যেটুকু তারা দেখাচ্ছেন সেগুলোকে অবশ্যই প্রশংসা করতে হবে যে সরকার বলছে, কিন্তু একই সঙ্গে আবার প্রশ্নেরও উদ্যুক্ত হচ্ছে, সংশয়ও দেখা দিচ্ছে। কিভাবে যে জেনারেল জনাব বেনজির এই ঘটনাগুলো ওনার বিরুদ্ধে দুদকের সম্পদ ক্রোক অথবা এই যে লিগাল প্রসিডিওর অথবা দুদকে তাকে ডেকে নেওয়া, এগুলোর অনেক আগেই কিন্তু উনি 4 মে কিন্তু দেশ ছেড়ে চলে গেছেন। কিন্তু এখন সরকার থেকে এগুলো বলা হচ্ছে যে আমাদের উই গট নো ক্লু অ্যাবাউট দিস, তারা বিদেশে গেলেও বিচার করতে পারবো অথবা যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, নিষেধাজ্ঞা নেই। দিস আর অল ভেরি লেম কি বলবো যে কি বলবো রিজনস অথবা কজেস অ্যাসাইনিং। তারা এগুলো কেন, এই আলোচনাগুলো কিন্তু খুব যৌক্তিক এবং কি বলবো কাঙ্ক্ষিত নয়। কারণ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগের প্রেক্ষিতে একজন মানুষ খুব দ্রুততার সঙ্গে যদি দেশ পরিত্যাগ করেন, দেশ ছেড়ে চলে যান, সেক্ষেত্রে সরকারের যে ধরনের মনোভাব থাকার কথা ছিল বা সেইভাবে সেটা কিন্তু তারা ডেমনস্ট্রেট করতে বা সেগুলো প্রকাশ করতে তারা কিন্তু সফল হন নাই। তারা কিন্তু মানুষের মনে এনাফ আস্থা জোগাতে সফল হচ্ছেন না যে তারা সত্যি সত্যি খুব আন্তরিক। একটা প্রশ্নবোধক চিহ্ন না, আশ্চর্যবোধক চিহ্ন রেখে বেনজির সাহেব দেশে আছেন এবং দুদকের সামনে তিনি হাজির হবেন, তার বিচার হবে। আমরা জানি না উনি দোষী কি দোষী নন, কিন্তু বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে যে সরকারের সদিচ্ছার বিষয়টি যদি আরো জোরালোভাবে আসতো এবং সেগুলো যদি রিফ্লেকশন দেখতো, তাহলে মানুষ আরো বেশি আস্থাশীল হতো। এখন মানুষ একদিকে বলছে যে না, সরকারের অবস্থানকে আমরা ভালো চোখে দেখছি, কিন্তু একই সঙ্গে আবার নানাবিধ প্রশ্ন তৈরি হচ্ছে, আসলে সরকার কতটা আন্তরিক যদি হয় তাহলে আবার এই ধরনের বক্তব্যগুলো আসছে কেন? আবার একইভাবে তার রাজনৈতিক বিরোধীরা বলছেন যে ওনারা সরকারের জন্য সার্ভ করেছেন, এখন ওনাদেরকে কিন্তু সুযোগ বুঝে সরকার কি পরিস্থিতির মধ্যে পড়ে তাদেরকে এখন অ্যাবান্ডন করে দিচ্ছেন, তাদের কাছ থেকে নিজে থেকে সরিয়ে নিচ্ছেন। এই আলোচনাগুলো কিন্তু, এই সংশয়গুলো কিন্তু আলোচিত হচ্ছে। রাজা, ওই জায়গাটা একটু আলোচনা করতে চাই যে প্রতাপের কথা বলেছিলেন যে একটা সময় এই প্রতাপটা
কোনভাবে বা কিভাবে আসতো? আপনি জানেন শফিকুর রহমান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, দুইবারের এমপি। তিনি এমপি থাকা অবস্থায় তার নামে দেয়া টেলিভিশন চ্যানেল র্যাব হাউসে তাকে রাত 1টার সময় ধরে নিয়ে গিয়ে সাইন করে নেওয়া হয়, সেটি কোথাও তিনি বিচার চাননি বা চাইতে পারেন নাই ভয়ের চোটে, এখন এসে বলছেন। এটাও বা কেমন কথা? না, র্যাব হাউসে না, শরীফ ভাইয়ের লেখাটা মধ্যে আছে, তাকে ওয়েস্টিন হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, এনিওয়ে, যেখানেই হোক, এই ঘটনাটা মানে খুবই বিশ্বাস মানে অবিশ্বাস্য একটা ঘটনা। তবে আহ, এখন যা বের হচ্ছে জনাব বেনজির সাহেব সম্পর্কে, আমরা তো প্রথমে যখন কালের কণ্ঠে তার ব্যাপারে ছাপা হলো তখনই অবাক হয়েছিলাম যে এটা কি করে সম্ভব। একজন পুলিশ প্রধান বা তার আগে র্যাবের প্রধান ছিলেন, তারা এইটা এত এত কিছু কিভাবে করতে পারেন। এখন তো আস্তে আস্তে তার আরো অনেক কাহিনী বেরোচ্ছে, সারা দেশের বিভিন্ন জায়গায় সম্পত্তির খবর পাওয়া যাচ্ছে, এবং আমাদের কি বলে মনেই বিশ্বাস করা কঠিন হয়ে যাচ্ছে এটাও করা সম্ভব। যাই হোক, এবং উনি দুর্দণ্ড প্রতাপশালী ছিলেন। আমরা বিভিন্ন সময় দেখেছি তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কার্যক্রম। তবে প্রথমে আপনি যেটা বললেন যে সরকার তো এখন তাকে ডিজন করছে, তাকে এবং জেনারেল আজিজ দুজনকে, আসলে তারা যা করেছেন এটা কারো পক্ষে ওন করা সম্ভব না। সরকার এখন ডিজন করছেন, ওন করতে তারা বাধ্য, কারণ এটাকে কোনোভাবেই তাদের পক্ষে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। সরকার যেটা পারে বা সরকার যেটা ওভারলোক করেছে সেটা হচ্ছে যে বেনজির সাহেব আহ, দেশের বাইরে চলে গেছেন, তাকে আটকানো হয় নাই। ওবায়দুল কাদের সাহেব আজকে বলেছেন যে আজিজ বা বেনজির কেউ আওয়ামী লীগের লোক না। হ্যাঁ, এটা সত্য, তারা কেউ আওয়ামী লীগ করতেন না, কিন্তু তারা তো সরকারের লোক ছিলেন। সরকারের লোক থাকা অবস্থায়, সরকারের দুটো বড় বাহিনীর প্রধান থাকা অবস্থায় তারা তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠছে এখন, এ ব্যাপারে সরকার কি তখন কিছু জানতো না? কিছু এত এত কিছু না জানলেও কিছু কিছু তো জানার কথা। আমরা জানি যে বিভিন্ন এজেন্সি আছে, তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং সরকারের কাছে প্রতিদিন সেগুলো পৌঁছে দেয়। এসব খবর তো আমরা এটা তো মানে ওপেন সিক্রেট। তো সেসব খবর তাদের কাছে তথ্য না যাওয়ার কথা না সরকারের কাছে। তখন এখন যেভাবে ডিজাইন করছেন, তখন যদি কিছুটা শক্ত অবস্থান নিতেন তাহলে হয়তো আজকে পরিস্থিতি এই জায়গায় দাঁড়াতো না। এখন আওয়ামী লীগ প্রতিদিন যে ব্যাখ্যা দিচ্ছে, ওবায়দুল কাদের সাহেব যত বেশি এটা নিয়ে কথা বলছে তত কিন্তু জট লেগে যাচ্ছে। এই যে যেমন আজকে বললেন ওনারা তো কি বলে সরকারের দলের লোক না, দলের লোক না, সরকারের লোক তো বটে। সরকারকেই তো আসলে লোককে সমালোচনা করছে যে আপনাদের আমলে এই পদে থেকে তারা এগুলো কি করে করতে পারলেন। আওয়ামী লীগকে তো সরকার মানুষ দোষ দিচ্ছে। এনিওয়ে, তবে এটা ভালো যে যেটা জহির বললেন, সরকার যে মোটামুটি তাদের মানে ঝাড়া হাত পা এবং বলছে তারা যদি দোষী সাব্যস্ত হয় তারা বিদেশে থাকলেও এনে বিচার করা হবে, বা আমরা কোনো কাউকে কোনো বিষয়ে ছাড় দিব না, এটা প্রকাশ্যে বলছেন। ওয়াজুল কাদের সাহেবের একটা বক্তব্য এরকম শুনলাম যে বেনজির দেখে তো এরকম মনে হইতো না যে সে এরকম এই সমস্ত কাজ করতে পারে। তো যাই হোক, আমাদের দেখতে হবে আসলে আজিজ, জেনারেল আজিজ চাইতে জনাব বেনজিরের কেসটা বেশি ইন্টারেস্টিং। তিনি সপরিবারে, যে লোকটার দোর্দণ্ড প্রতাপে কি বলে সবাই অবাক হয়ে থাকতো, তিনি চুপিসারে ফ্যামিলি নিয়ে দেশের বাইরে পালিয়ে গেলেন। এটাও এটাও মানে পরে তো আরো কিছু আছে, দুদকের ডেট আছে একটা, তাদেরকে হাজির হতে বলা হয়েছে। তারা হাজির না হলে কি হবে না হবে সে ব্যাপারে দুদকের কমিশনার বলেছেন একটা কথা, তিনি আবার আগ বাড়িয়ে 15 দিন টাইম এক্সটেনশন করে দেওয়ার কথাও বললেন। এত কিছু তো না বললেও হয়তো ইস্টেন, দেখা যাক উনি ওই ডেটে হাজির হন কি হন না। এনিওয়ে, আরো অনেক কিছু আমাদের সামনে, ইন্ডিয়ার ইলেকশনের রেজাল্টের মতো আমাদের দেশের এই সমস্ত ঘটনাবলীর ব্যাপারেও আরো অনেক ইন্টারেস্টিং বিষয় সামনে আছে বলে মনে হয়। আমরা দেখতে থাকি। আপনি যেটা বলেন যে বিদেশে থাকলেও বিচার করা যাবে, হ্যাঁ বিচার তো করা যাবে। বিদেশে আছে এরকম অনেকেরই বিচার হয়েছে, কাউকে কি ফিরিয়ে আনা গেছে, কাউকে নিয়ে আসা গেছে, কাউকে এই বঙ্গবন্ধুর খুনিদেরকে তো নিয়ে আসা যায়নি। তো সেখানে এটা এটা বলে এটা বিদেশে থাকলেও বিচার করা যাবে, এটা এই সমস্ত কথা বলে আত্মতৃপ্তি পাওয়ার কোনো কারণ নাই। আপনার দায় আপনাকে নিতে হবে, এটাই হচ্ছে বিষয় যেটি বলছে, সব অনেকেই বলছে।
সরকারে থাকা অবস্থায় তারা এই অপকর্মগুলি করেছেন, যেগুলি অভিযোগগুলি আমরা দেখছি। সুতরাং রেসপন্সিবিলিটি এটা অ্যাভয়েড মানে আপনি এড়াতে পারবেন না। জি, সেই জায়গাটায় জহিরুল আলম আপনার কাছ থেকে একটু শেষের দিকে মন্তব্য নিই, কারণ এই যে ঘটনাটা ঘটলো, যেটা বেনজির আহমেদের বিরুদ্ধে ঘটলো বা জেনারেল আজিজের বিরুদ্ধে ঘটলো, তাতে কোনো সিগন্যাল কি কেউ বলে আপনার কাছে মনে হয়? কারণ যতদূর খবর পেয়েছি, গতকালকেও খবর পেয়েছি যে গোপালগঞ্জে যে জায়গাটায় আর টেলিভিশনে ইন্টারভিউ দিয়েছিলেন কজন, যে এই জমিগুলো দেখিয়ে দিয়েছেন, আমাদের জমি নিয়ে নিয়েছে, তাদের উপর ওখানকার পুলিশ ফাঁড়ির যে দায়িত্বপ্রাপ্ত তাকে দিয়ে পেটানো হয়েছিল তাদেরকে, সেটার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা এখন পর্যন্ত দেখেছেন যে ওই পুলিশদেরকে উচ্ছেদ করা বা উইথড্র করা বা কিছু হয়েছে? না, 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 দেখি নাই আসলে। এই যে মানে এগুলো কিন্তু আমাদেরকে হতাশ করে অনেক সময়, যে আপনি যে স্টেটমেন্ট গুলো রুলিং পার্টি জেনারেল সেক্রেটারি করছেন যে উনি দলে না, কিন্তু এটা তো কোনো বিচারেই কিন্তু এগুলো অ্যাকসেপ্টেবল স্টেটমেন্ট হতে পারে না। কারণ আপনার সরকারের যে পদে যে পদে যে থাকুক না কেন, সেগুলো কিন্তু তিনি সরকারেরই পার্ট। তিনি সরকারের পার্ট। তিনি যদি এরকম একচ্ছত্র ক্ষমতার অপব্যবহার করে থাকেন, তাহলে আর যে জায়গার মধ্যে হয়েছে সেখানে তো কোনো নজরদারি নেই। সবসময় যদি আপনি বলতে থাকেন যে যখন আপনি ক্ষমতা হারাবেন অথবা ক্ষমতা থেকে বিদায় নিবেন অথবা আপনি অবসরে যাবেন, তখন প্রকাশিত হবে। আসলে আমার মনে হয় যে ওভারঅল যে বিচার বিভাগীয় যে আপনার যে বিচার বিভাগের যে মানে কি বলে, ন্যায় বিচারের যে সংস্কৃতিটা, সেটা কিন্তু আসলে ওভারঅল আমরা প্রতিষ্ঠা করতে এখনো পারছি না। আপনি দেখেন যে একজন সচিব, তিনি মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতি করে কিন্তু উচ্চ পদে চাকরি করেছেন। আপনি কি শুনেছেন ওনার কোনো বিচার হয়েছে? না। ওনার এই নৈতিক স্খলনজনিত কোনো ওনাকে শাস্তি স্বীকার করতে হয়েছে, ভোগ করতে হয়েছে? না। আমরা আশা করতে চাই, যেহেতু মামলা হয়েছে, একটা জিনিস তদন্ত চলছে, আমরা চাই যে একটা বিচার হোক, অন্তত মানুষ দেখুক যে হ্যাঁ একটা বিচার অন্তত করা গেছে। রেজানুল হক রাজা এবং জহিরুল আলম, আজকে সময় একদম শেষ। দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনারা সময় দিয়েছেন আজকে। দর্শক, এই ছিল নিটল টাটা নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।